প্রিয় দর্শক, আমার বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। এর আগে আপনারা আমাদের দুটো পর্ব দেখেছেন। আমাদের প্রথম পর্ব ছিল পরিবার এবং বন্ধু নিয়ে, দ্বিতীয় পর্ব ছিল জেন্ডার বৈষম্য এবং তারুণ্যের ভাবনা নিয়ে। আজ আমাদের তৃতীয় পর্ব। আজ আমরা কথা বলবো বেকারত্ব, কর্মসংস্থান এবং পেশা নির্বাচন নিয়ে। বেকারত্ব এমন একটা জিনিস যে আপনি যে দেশে থাকেন না কেন, উন্নত বা উন্নয়নশীল, তার কিন্তু একটা সার্বিক অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব আছে। একজন বেকার যুবক বা যুবতী, তরুণ বা তরুণী, তার নিজের এবং পরিবারের জন্য যেরকম একটা বিড়ম্বনা, ঠিক তেমন তার কিন্তু একটা নেতিবাচক সামাজিক প্রভাব আছে। একজন বেকার যুবক কিন্তু বিপথে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। সেটা হতে পারে চাঁদাবাজি, সেটা হতে পারে মাদকদ্রব্য, সেটা হতে পারে সন্ত্রাস। তাই সার্বিক প্রেক্ষাপটে বেকারত্ব এমন একটা জিনিস যে এর ইনফ্লুয়েন্স বা প্রভাব যদি বলি, সব দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক। তাই এই বিষয় নিয়ে আজকে আমরা আমাদের তরুণ প্রজন্মের কিছু কথাবার্তা শুনব। তার সাথে আমাদের সাথে আছেন দুজন আমন্ত্রিত অতিথি, যারা তাদের নিজের অভিজ্ঞতার আলোকে তাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন। চলুন অনুষ্ঠানে যাই এবং আমাদের আমন্ত্রিত অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ভাই আছেন বেগম রোকেয়া আফজাল রহমান, উনি প্রাক্তন উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার। তারপরে আছেন জনাব মামুন রশিদ, সফল ব্যাংকার এবং অর্থনৈতিক বিশ্লেষক। আপনাদের দুইজনকে ধন্যবাদ আমাদের সাথে আসবার জন্য। এবং তার সাথে আছে আমাদের এক ঝাঁক তরুণ তরুণী, তোমাদেরকেও ধন্যবাদ আসবার জন্য। মূল অনুষ্ঠানে একটি প্রতিবেদনের মাঝ দিয়ে চলুন যাই, বরাবরের মতোই। চলুন প্রতিবেদনটা দেখে নিই। বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা কি জনশক্তি নাকি বোঝা? প্রাথমিকভাবে যদি এটাকে শক্তি হিসেবে ধরা হয়, তো বাস্তব দৃশ্য হচ্ছে সেই শক্তি অন্য দেশে তাদের শক্তি খাটিয়ে সেই দেশের উন্নতির চাকার গতি বাড়িয়ে দিচ্ছে। বিভিন্ন দেশের দূতাবাস আর দেশের রিক্রুটিং অফিসের সামনে শিক্ষিত, অর্ধশিক্ষিত, দক্ষ আর অদক্ষ যুবকের ভিড়। তারা সবাই নিজের ভাগ্য বদলাতে আকাশে উড়াল দিতে অধীর। তাহলে কি এদেশে বদলাবে না তাদের ভাগ্য? বাংলাদেশে আমরা গ্রাম অঞ্চলে থাকি, সংসার করি, যা সংসার করি তাতে আর কি হয় না, খুব চিপ রেটে চলতে হয় আর কি। তো এখন চিন্তা ভাবনা নিচ্ছি বাইরে গেলে 2-4 বছর জুড়ে থাকতে পারি, কিছু হাতে উপার্জন হবে এই আর কি। অনেকদিন যাবত জোরাজোরি করছে কিন্তু কোনো চাকরি বিল করতে পারতেছি না। অল্প টাকাতে ব্যবসা করতে চাইছিলাম, এখানে ব্যবসায় লস হওয়ার কারণে আমাদের টাকা শর্টেজ হয়, বাধ্যতামূলক আবার যেতে হচ্ছে। কর্মসংস্থানের অভাবে এমন হতাশা নিয়েই বিদেশে পণ্যের মতন রপ্তানি হয়ে যাচ্ছে বাংলাদেশের মোট জনশক্তির সবচেয়ে সম্ভাবনাময় তরুণ প্রজন্ম। দেশ ছাড়ার এই স্রোত শুরু হয়েছে অনেক দিন আগেই। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর যে প্রায় 8 লক্ষ শ্রমিক কাজের আশায় দেশ ছেড়েছিল, এবার সেটা 9 লাখের ওপর দাঁড়াবে। কাজের জন্য বিদেশ যাওয়া নিয়ে ব্যতিব্যস্ত এইসব মানুষের চোখে ভাসে নানা স্বপ্ন। সেই স্বপ্নের বাস্তবায়নেই তারা খরচ করে লাখ লাখ টাকা। বর্তমানে বাংলাদেশে ব্যবসা করতে চাইলে প্রচুর টাকার দরকার। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আবার বাইরে যাই, যদি 2-1 লক্ষ টাকা কামাই করতে পারি, ব্যবসা বাণিজ্য করবো। আসে দেশে আমরা যদি 10 টাকা রুজি করি, আমাদের 10 টাকার কোনো মূল্য নেই। আমরা যদি দেশের বাইরে যদি ভালো একটা কিছু রুজি করতে পারি, তাহলে আমাদের জন্য এটা ভালো একটা উপকার আছে। 1,20,000 টাকা যদি আমার বছর থাকে, তো আমি 5 বছর থেকে আইলে আমার 6 লাখ টাকা, 6 লাখ টাকা দিয়ে বাংলাদেশে এসে আমি একটা ব্যবসা করে খাইতে পারবো। তাই আমি বিদেশ যাওয়ার সিস্টেম নিয়েছি। ILO এর তথ্য মতে বাংলাদেশে বর্তমানে বেকার জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 30 মিলিয়ন বা 3 কোটি। বিশ্বের শীর্ষ 20 বেকারত্বের দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 12তম। জনসংখ্যা বাড়ার সাথে কর্মক্ষেত্র না বাড়লে 2015 সালে বেকারত্বের সংখ্যা 6 কোটিতে পৌঁছে যাবে বলে আশঙ্কা সংস্থাটির। এবার শোনা যাক সর্বোচ্চ ডিগ্রিধারী এক যুবকের কথা। কয়েক বছর আগে মাস্টার্স পাশ করার পরেও চাকরির জন্য তাকে কি বিপত্তি সইতে হচ্ছে, যা তাকে চরম হতাশ করে তুলেছে। এখন মোটামুটি হতাশই, কারণ আমার পড়াশোনা শেষ হওয়ার পরও 2-3টা বছর আমার কেটে যাচ্ছে। এখন এই অবস্থায় যদি আমি চাকরি না পাই, তাহলে হতাশ না হওয়ার তো আমি কিছু দেখি না। বাংলাদেশে যেহেতু চাকরি বাকরি নাই, আমাদের মতো শিক্ষিত বেকারদের যেহেতু চাকরি বাকরি দিচ্ছে না, আমাদের সরকারও কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেহেতু এখন কি করব, উপায়ন্তর না দেখে আমি বিদেশ চলে যেতে বাধ্য হতে পারি। কাজের সন্ধানে অনেক স্বপ্ন নিয়ে বিদেশ যাবার পর নিঃস্ব হয়ে ফেরেন অসংখ্য যুবক। প্রতারিত হবার খবর তো হরহামেশাই পাওয়া যায়। তবু শহীদুল্লাহ পাটোয়ারি তার ছেলেকে বিদেশ পাঠাতে চান, সে যে কোনোভাবেই হোক। দেখলাম যে লেখাপড়াটা তার মনোনিবেশ করতেছে না আর কি, তখন তুলে না বিদেশ পাঠিয়ে দিই। আর এখানে তো আরেকটা ব্যবসা ধরে দিই, কত 3 লাখের ব্যবসা ধরে দেখা গেছে অর্থাৎ 1 বছর পরে বাকি বকা দিয়ে ওই টাকাটা শেষ হয়ে যাচ্ছে, বরং তাকে আমার আরও দিতে হচ্ছে। তো বেটার আমি তাকে যদি আমি বিদেশ দিয়ে দিই, ওখানে নতুন পরিবেশ যাই পাক, সে তার পেট বাঁচে, আমি বাঁচে জায়গা। দিস ইজ আ ফিনিশ।
ওখানে যায় মানে কিছু না করলাম তার পেটটা বাঁচছে, এটা আমি চাই, কিন্তু এখান থেকে আমার আরো বাড়েন। বিদেশে যাবার সামর্থ্য নেই, ঠেসাঠেসি করে একটি চাকরি জোগাড় করতে পারে না যারা, ব্যবসা করার সামর্থ্য নেই যাদের, তাদের অনেকেই ভেঙে পড়ছে মানসিকতায়, জড়িয়ে পড়ছে নানা রকম অপরাধে, বেকারত্ব নামাচ্ছে পথে। এবার আশার কথা বলা যাক। কর্মসংস্থানের অভাবে বিদেশ যাওয়া বা হতাশার এই সব চিত্রের বিপরীতে গত কয়েক বছরে দেশে অনেক কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে। শহর ও শহরতলির মানুষের এই স্রোত কর্মমুখী। গার্মেন্টসের সেলাই আর সুতোয় ভর করে এসব নারী পুরুষ শ্রমিকরা যে তাদের পরিবারের মুখে দুমুঠো তুলে দিতে পারছে, সেটাই হয়েছে গত কয়েক বছরে দেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় অগ্রগতি। সংসার মনে করেন আমাদের বাবা নেই, আমার ভাই আছে, বোন আছে, আমরা চাকরি করি, হয়তো আমাদের পয়সা দেয়, তাদের স্কুলের লেখাপড়া করা যায় বা নিজের ভরণ পোষণ করা যায়, এই আর কি। এখন মনে করেন আমরা কাজ করি, মনে করেন গার্মেন্টস থেকে যেটা পাই ওইটাই তো মনে করেন আমাদের বাড়তি টাকা, এটা মনে করেন আমাদের হয়তো কিছুটা কাজে খাটাতে পারি। শিক্ষিত, অর্ধশিক্ষিত বা নিরক্ষর প্রতিটি ক্ষেত্রেই দিনকে দিন বেড়ে চলেছে এই বেকারত্বের হার। কিন্তু সরকারি পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে মানুষের হাতে কাজ তুলে দিতে কতখানি অগ্রগতি হয়েছে কি প্রয়োজনীয় প্রশিক্ষণ আর কর্মমুখী শিক্ষার ব্যবস্থা? যা হয়েছে তাও কি কোনোভাবেই কমাতে পেরেছে বেকারত্বের সংখ্যা? প্রিয় দর্শক, এতক্ষণ আপনার প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন মূল আলোচনা আসা যাক। আপা, আপনাকে দিয়ে শুরু করি। একটা যেটা দেখলাম আমরা, যে পরের দিকে একটা পজিটিভ সিনারিও দেখানো হলো, যে বিশেষত যেটা তৈরি পোশাক শিল্পে বিশেষত মেয়েদের একটা চাকরির একটা নতুন ক্ষেত্র। কিন্তু আরেকটা যেটা কথা রয়ে গেছে, যে বাংলাদেশ 15 কোটি লোকের দেশ, কিন্তু তারপরে কিন্তু যতটুকু আমাদের বাইরের বাজারে এক্সপোর্ট বা লোকালি জেনারেট আশানুরূপ কিন্তু হচ্ছে না। আপনি তো নিজে একজন সফল নারী উদ্যোক্তা, আপনি একসময় সরকারও ছিলেন, তথাৎ সরকার সময়। একটু আপনার কাছ থেকে আমি জানতে চাই যে এখানে আমাদের একদম মৌলিক একটা প্রশ্ন, যে আমাদের পোটেনশিয়াল কি, বা আমরা কেন এখনো এইটায় অতটা অগ্রগতি করতে পারিনি। প্রথমে তো আমি ফার্স্ট পজিটিভ আমার রিয়াকশন যেটা হলো, যে আজকে থেকে 30 বছর আগে যদি এই ছবিটা দেখতাম, ওখানে কোনো মহিলা দেখতে পাওয়া যেত না। এই ছবির মধ্যে অনেক মহিলা দেখা গেছে, তো এটা আমার ফার্স্ট পজিটিভ রিয়াকশন বাংলাদেশে। আর আমরা মহিলাদের দেখছি গার্মেন্ট সেক্টরে কাজ করছেন, মহিলারা কাজ করে আসছেন, মহিলাদের জন্য ওনাদের যে হাতে পয়সা আসছে, ওনাদের যে পারচেসিং পাওয়ারের জন্য ছোট ছোট ইন্ডাস্ট্রিজ এসছে, যেটাতে পেন্সিল, চোখের পেন্সিল, লিপস্টিক, ছোট ছোট অনেকগুলো ইন্ডাস্ট্রিজ ওনাদের চাহিদার জন্য গড়ে উঠেছে। বিদেশে যাওয়ার ব্যাপারে আমার মনে হয় আমরা প্রথমে যে ফার্স্টে যে পাঠাতাম আনস্কিল লেবার পাঠাতাম, এখন কিছুটা যদি আমরা এটাকে চেঞ্জ করি, ট্রেনিং দিয়ে ওনাদেরকে সেমি স্কিলড স্কিল করে যদি পাঠাই, তো আমরা ওনাদেরও অনেক বেশি পয়সা পাবেন। এখন ওরা যদি $200-300 পাচ্ছে, তখন দেখা যাবে $1000 মিনিমাম পাচ্ছে। তো ডেফিনেটলি স্কিলড সেমি স্কিল পাঠানো উচিত। আপাও যেটা বললেন, যে স্কিল সেমি স্কিলড, যাতে করে অনেক সময় দেখা যায় চাকরির স্কোপটা বাড়ে। তো এই ক্ষেত্রে তোমাদের কি একটু ওই মন মানসিকতা পরিবর্তন আছে, যে ধরো সবসময় একটা গতানুগতিক মাস্টার্স ডিগ্রি না নিয়ে কোনো একটা টেকনিক্যাল ভোকেশনাল ফাংশন স্কিল, যাতে করে একটা ভালো কর্মসংস্থান হতে পারে, তুমি নিজেও একটা প্রতিষ্ঠান শুরু করতে পারো। বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউট আছে 27টা। তো স্বাধীনতার পর থেকে আমাদের যদি একটা লক্ষ্য থাকতো যে আমাদেরকে আমাদের বৃত্তিমূলক শিক্ষা বা কারিগরি শিক্ষাটাকে উন্নত করতে হবে, তাহলে এই 27টি পলিটেকনিক না হয়ে আমাদের উচিত ছিল 270টি পলিটেকনিক তৈরি করা, যাতে আমরা একটা কারিগরি শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে যেতে পারি এবং আমাদের পড়াশোনা শেষ করার পরে চাকরির জন্য চিন্তা না করতে হয়, আমরা নিজেরা কিছু করে নিতে পারি। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে তৈরি, আমাদের উদ্যমটাকে মেরে ফেলা হচ্ছে এবং একটা কেরানি তৈরি শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো এই জিনিসটাকে মনে হয় আমাদের পরিবর্তন করা উচিত। আচ্ছা মাউন ভাবে আপনার কাছে আসি, এখানে কিন্তু একটা বিভাজন আছে। একটা যেরকম সত্যি যে একটা ভোকেশনাল টেকনিক্যাল স্কিল হলে তার কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ে, দেখা যায় তার সামাজিক গ্রহণযোগ্যতা কিন্তু একটা মাস্টার্স বেকার ছেলে বা মেয়ের মতো না। তো কিন্তু বাস্তবতার সাথে কিন্তু আবার আরেকটা সমস্যা, তো এই যে একটা আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। তো এটা থেকে ধরেন আমাদের একটা উত্তরণের উপায় কি? চাকুরির বাজারের জন্য তৈরি হতে গেলে আমাদের আলোচনাটা যদি ওখানে সীমাবদ্ধ রাখি, আমাকে কিন্তু আমার পছন্দ হোক আর না হোক আমাকে ওই পথে এগোতে হবে। কারণ আপনি যদি ভালো একজন সাহিত্যিক হতে চান, তাহলে কিন্তু আপনাকে নিকোলাই অস্ত্রোভস্কির মতো ইস্পাত যদি লিখতে চান, তার জীবনবোধ, তার মূল্যবোধকে কিন্তু দেখতে হবে। সো আপনি যদি ওর মাধ্যমে না যান, আপনি কিন্তু আর ম্যাক্সিম গোর্কি পাবেন না। এখন আপনি যদি শেক্সপিয়ার পেতে চান,
আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুর পেতে চান তাহলে তো আপনি যদি টেকনিক্যাল এডুকেশন হয় তাহলে হবে না, কিছু দারিদ্র্যকে দেখতে হবে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় দেখতে হবে। আর যদি গতানুগতিকভাবে যদি চাকুরির সংস্থান করতে হয় আপনাকে চাকুরির জন্য যেগুলো উপযোগী সেই ধরনের শিক্ষার দিকে এগোতে হবে, বিদেশে হোক দেশে হোক। হ্যাঁ, তুমি আমাকে পড়াতেন একজন আপু, যিনি বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস 7th হয়েছিলেন, কিন্তু তিনি কোনো রকম চাকরি পাননি প্রায় 1 বছর। লাস্টলি এমন হয়েছে যে উনি ব্যাংকে চাকরিও খুঁজেছেন, ইঞ্জিনিয়ারিং পড়ে উনি ব্যাংকে চাকরি খুঁজেছেন, কারণ ওনার কাছে আর কোনো কর্মসংস্থান সে সময় ছিল না। তো এখানে কিন্তু বলি যে আমরা যদি এই সব ভালো সেক্টরে পড়াশোনা করিও, পড়াশোনার সেক্টরে কাজ পাওয়াটা কিন্তু আসলে সত্যিকার অর্থে ইজি না। ওই আপু উনি চাকরি খুঁজেছেন, উনি হয়তো ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চাকরি না পেয়ে উনি ব্যাংকেও চাকরি খুঁজেছেন। কিন্তু কথা হচ্ছে উনি কি কখনো বুয়েটের টিচার হতে চেয়েছিলেন? আমার মনে হয় উনি যদি বুয়েটের টিচার হতে চেতেন তাহলে অবশ্যই হয়তো উনি চাকরিটা পেতেন, বুয়েটের টিচার উনি হতে পারতেন। কিন্তু আমরা সবাই অ্যাকচুয়ালি পড়াশোনা করে বড় হয়ে আমরা চাকরি নিতে চাই, কিন্তু কেউ আমরা শিক্ষক হতে চাই না। আমরা ভালো করে পড়াশোনা করে ভালো শিক্ষার্থী কিন্তু একজন ভালো শিক্ষক হতে পারে। তোমার কথা ঠিক, তবে শিক্ষক কিন্তু অত বেশি নেওয়া হয় না, কাজে চাইলেই কিন্তু না। তোমার কথা যুক্তি আছে। মাউন্ট ভাই, আমি একটু আপনার কাছে আসি, আর একটু পার্সপেক্টিভটা চেঞ্জ। আচ্ছা, আপনি কিছু বলতে চাচ্ছেন? ওইটাই যে হতে পারে, আমি দেখেছি ইঞ্জিনিয়ারিং যারা পাশ করেন স্পেশালি বুয়েট থেকে, ওনারা কিন্তু আবার মাস্টারের খোঁজে থাকেন, যে মাস্টার পড়তে যাবেন। তো যে আপনাকে যে এমপ্লয়মেন্ট দিবেন উনি প্রশ্ন ইন্টারভিউর মধ্যেই বুঝে যান যে আপনি 1 বছর পরে চলে যাবেন কিংবা 6 মাস পরে চলে যাবেন মাস্টার্স পড়তে, বিদেশে চলে যান। আপনারা নিতে চাই না, আমার কাছে একটু বাস্তব উদাহরণ রয়েছে। কিছুদিন আগেই বুয়েটেরই একজন টিচার, তুমি যেটা বলছিলে, তার বিয়ে হয়েছে, কন্যাটি বিবিএ পাস, একটি টেলিফোন কোম্পানিতে কাজ করে। অ্যান্ড দ্যাট গার্ল, সে দেখেছে অন্যদের ফ্যামিলি কি, সমাজের যে প্রতিপত্তি, সামাজিক মূল্যবোধের যে ব্যাপার, এটা যে চেঞ্জ হচ্ছে, এটার আলোকেও কিন্তু কর্মসংস্থানকে দেখতে হবে, শিক্ষা ব্যবস্থাকে দেখতে হবে। ওই পাত্রীর পক্ষ থেকে বারবার তাকে প্রেশার দেওয়া হচ্ছিল যে বুয়েটের টিচারের উপরে, যে ইউ বেটার গো ফর ইউর MBA, জয়েন কর্পোরেট ওয়ার্ল্ড, অন্যদের মতো গাড়ি চালাতে হবে, অন্যদের মতো চালাতে হবে। দ্যাট বয় গট এ স্কলারশিপ ইন অস্ট্রেলিয়া টু ডু হার মাস্টার্স লিডিং টু PhD, বাট দ্য প্রেশার ওয়াজ ট্রিমেন্ডাস অন হিম যে বুয়েট ছেড়ে MBA করে দে শুড জয়েন ওয়ান অফ দ্য টেলকোস। সো এই যে সামাজিক বিবর্তন হচ্ছে, দিস ইজ ওয়ান। আর আপুর কথা আমি একটু বলা উচিত, ওই যে বুয়েট থেকে যে আপুটি পাশ করেছেন, আপু যদি শিক্ষকতা করতেন কিংবা ওনার লেখাপড়া ওইদিকে যেতেন, আপু যদি জয়েন করতে চান একটি মাল্টি ন্যাশনাল কর্পোরেশনে, আপু যদি জয়েন করতে চান একটা ফার্মাসিউটিক্যালসে, আপু যদি জয়েন করতে চান একটা টেলিকম কোম্পানিতে, তাহলে তো শুধুমাত্র ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেশিন ডিজাইন ওইটা আর দেখালে হবে না। তার প্রেজেন্টেশন স্কিল কি, তার কথাবার্তা কি, তার আর্টিকুলেশন কি, হাউ শি ক্যারিজ হারসেলফ, হাউ শি উইল বি বিহেভিং অ্যাজ এ টিম প্লেয়ার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু তোমাকে জিজ্ঞেস করি যে এই একটা জিনিস যেটা আমরা দেখেছি যে MBA BBA এর যে ব্যাপারটা, যে দেখা যাচ্ছে যে লাইনেই যাক, যখন চাকরির ব্যাপারটা আসে দেখা যায় ইঞ্জিনিয়ার, ডক্টর এবং আর্কিটেক্টও দেখা যায় একটা MBA এর দিকে আসে। তো তোমাদেরও কি ওই ধরনের একটা যে, কারণ আমি জানি তোমাদের এখানে অনেকে আছো BBA পড়ছো না, বা তোমরাও কি তাই মনে করো যে চাকরির বাজারে আসতে গেলে মাউন্ট ভাই যে কথাটা বললো যে ওই ঘুরে ফিরে ওই কোর কিছু ম্যানেজার স্কিল সেট ছাড়া তোমাদের চাকরি হবে না? হ্যাঁ স্যার, আসলে হচ্ছে কি ওই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা বিভাজন সৃষ্টি হয়ে যাচ্ছে, যার জন্য আর্কিটেক্ট, BBA, ইঞ্জিনিয়ারিং এগুলো না পড়লে চাকরি নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে ওগুলো কি তাহলে পড়া অপরাধ? এদেরকে লক্ষ্য করেই কি তাহলে শেক্সপিয়ার বলেছিলেন লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট? অনেকেই দেখেছি যে মানে মাস্টার্স পাস করেছে কিন্তু তার মাস্টার্স পাস করার পরবর্তী ফল হচ্ছে স্যান্ডেলের তলা ক্ষয়ে যাওয়া। তো এই যে একটা বিভাজন, এ বিষয়ে সরকারের উচ্চ মহলে কোনো চিন্তাভাবনা আছে কি? ও যে প্রশ্নটা করলো যে ধরেন ইংলিশ বা ফাইন আর্টস, যে কথাটা খুব ডাইরেক্টলি বললো এগুলো পড়া কি অপরাধ? আমি কিন্তু আবার এক সেক্টর যেটা আমরা এখনো টাচ করি, সেলফ এমপ্লয়মেন্ট, ব্যবসা। আপনারা কেউ চিন্তা করেছেন যে আপনারা সবসময় চাকরি করবেন, চাকরি না করে যদি ব্যবসা করেন? তো ব্যবসা চিন্তা করেছেন যে আমরা ব্যবসা করব, ব্যবসা করে এই ব্যবসা থেকে বড় হবে, কারণ আপনি আবার লিঙ্ক আপ করতে পারেন আর একজন ব্যবসায়ীর সাথে, যে আপনি ব্যবসা করলেন, ওনাকে সাপ্লাই দিলেন, উনি আবার ওটাকে মার্কেট করলেন। আপার কথার উত্তরটা দেখি, কেউ কি এখানে চিন্তা করেছেন? না, আপা যে কথাটা প্রশ্নটা করলো যে এই স্টেজে কি কেউ তোমরা চিন্তা করছো যে নিজস্ব একটা প্রতিষ্ঠান হবে? আমরা যদি চিন্তা করি যে আমরা ব্যবসা করব, অনেক সময় দেখা যায় আমাদের যারা
আমাদের পরিবারের বাবা মা যারা আমাদের আগের প্রজন্ম, তারা অনেক সময় চিন্তা করেন সেই ডাক্তার ইঞ্জিনিয়ার, মানে সেই গণ্ডিতেই তাদের চিন্তাভাবনাটা আটকে থাকে এবং আমাদেরকে চাপ প্রয়োগ করা হয় যে আমরাও যেন ঠিক তাদের চিন্তাভাবনা মতোই চলি এবং তাদের চিন্তাভাবনা অনুযায়ী আমাদের পেশা নির্বাচন করি। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের মধ্যে অনেকেরই সম্ভব হয় না যে পরিবারের সেই চাপটা এড়িয়ে গিয়ে নিজের পছন্দ মতো ব্যবসা বা ওই ধরনের কোনো পেশায় যাওয়া। আপা শুনলে তো মানে একটা কিন্তু এটাও কিন্তু সত্যি, এখনো কিন্তু মধ্যবিত্ত পরিবারগুলা কিন্তু ওই ব্যবসা শুনলেই একটা কিন্তু একটা ইনসিকিউরিটি, একটা নেতিবাচক মনে করে হচ্ছে একটা সিকিউর ক্যারিয়ার হলো একটা এমবিএ করে ভালো প্রতিষ্ঠানে চাকরি করা। তো এখানে তো একটা মাইন্ডসেটের ব্যাপার আছে যে এখনো তো অনেক এটাও কিন্তু পরিবর্তন হয়েছে, আপনিও জেনে থাকবেন, আপনি তো এই বিষয়ে গবেষণা করেন যতদূর আমি জানি। সেটা হচ্ছে যে আগে কিন্তু বলা হতো ব্যবসায়ী অপরাধ, ওর স্টেবিলিটি নাই। আমাদের আইবিএতে আমি আই ডোন্ট রিমেম্বার, আপনি হয়তো ছিলেন, একজন ব্যবসায়ী শীর্ষ ব্যবসায়ী সংগঠনের কর্ণধারকে আনা হয়েছিল। সে বলেছিল যে আমার তো বিয়ে হচ্ছিল না যে আমি ব্যবসা করি, যে আমার শ্বশুর বিয়ে দিচ্ছিলেন না, দে ওয়ার টোটালি রিজেক্টিং দ্য প্রপোজাল, যে ব্যবসা করে স্টেবিলিটি নাই। তৎকালে কি হতো? তৎকালে আমরা দেখেছি যে সিএসপি, পিএসপি, পুলিশ সার্ভিস, এগুলো সেটা কিন্তু পরিবর্তন হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিবর্তনের সাথে সাথে, অর্থনৈতিক নীতি নির্ধারণের পরিবর্তনের সাথে সাথে। তারপর আমাদের সময় আমরা দেখেছি 70-এর দশকে 80-এর দশকে অল দ্য ব্রিলিয়ান্ট বয়েজ দে আর সাপোজ টু জয়েন বুয়েট অ্যান্ড মেডিকেল কলেজেস, আমরা দেখেছি। এমনকি আমরা মানে টেলিং দ্য ট্রুথ আর কি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এবং আমি নিজেও যেহেতু ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করেছি, আমরা ইকোনমিক্স থেকে বিজনেসের অন্যান্য সাবজেক্টগুলো থেকে মানে আনলেস ইউ আর মিডিওকার, you don't feel like taking another double degree like MBA. You pass out from economics department, এবং বাংলাদেশ ব্যাংক এবং সরকারের বিভিন্ন যে নীতি নির্ধারণ মন্ত্রণালয়গুলো রয়েছে সেগুলোর শীর্ষস্থানীয় কিন্তু এখনো সবাই কিন্তু অর্থনীতি বিভাগ, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং, এই সমস্ত বিভাগের, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের। সো অর্থনীতির যে পরিবর্তনগুলো হচ্ছে, যে জিনিসটা হু উইল ডিসাইড এখন অ্যাজ অফ টুডে, সেটা হচ্ছে ব্যবসা। এখন ব্যবসার একটা ডিসকানেক্ট দেখছি আমরা, কি এমবিএ পরে এক্সিকিউটিভ হতে চায়, ব্যবসায়ী হতে চায় না, এমপ্লয়ি হতে চায়, এমপ্লয়ার হতে চায় না। সো এই শিফটটাও কিন্তু আমাদের করতে হবে, যেটা মিসেস রোকেয়া রহমান খুব সুন্দরভাবে বলেছেন যে সেলফ এমপ্লয়মেন্ট। আমরা দেখেছি কি জানো, আমরা যারা মিডল বেঞ্চার কিংবা ফ্রন্ট বেঞ্চার ছিলাম ইনসিডেন্টালি ইউনিভার্সিটিতে কিংবা কলেজে, নট নেসেসারিলি আমরা কিন্তু এমপ্লয়ারের রোলে যেতে পেরেছি। আমাদের যে সমস্ত বন্ধুরা পেছনে ছিল, দে ওয়ার অলওয়েজ মাল্টিফেসেটেড, তারাই কিন্তু আজকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আই কুড হ্যাভ গিভেন মেনি মেনি এক্সাম্পলস, বাট আমি লেখাপড়াকে বিভাজনের সৃষ্টি করার কাজে ব্যবহার করতে চাই না। মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ইজ নট এট অল এ ডিটারমিনেন্ট ফর ইউর সাকসেস। তোমাদের মধ্যে কি কেউ আছো যারা এখন এই যে যেটা মাউন্ট ভাই যেটা বললো মাল্টিফেসেটেড, যে হালকা পাতলা ছোটখাটো নিজস্ব কিছু করছো বা ওরকম চিন্তা করছো যে পাশ করার পর তুমি নিজেই শুরু করবে, এরকম কি কেউ আছো এখানে? আমার বাড়িটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশেই। তো দেখা যায় আমি গ্রামে থাকার কারণে আমার গ্রামে যে আমাদের নিজস্ব পুকুর আছে বা নিজস্ব যে গরু আছে, তো এই বিষয়গুলোর ব্যাপারে আমি দেখাশোনা করি এবং আমার ইচ্ছা আছে যে আমার লেখাপড়া শেষ করার পরে আমি গ্রামে কিছু একটা করতে চাই। খুবই ভালো। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে বেকারত্বের চাপটা কিন্তু আপনার শহরাঞ্চলে বেশি গ্রামাঞ্চলের চাইতে, কারণ গ্রামের সবাই গ্রামে যারা থাকে তারা যে কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে, সেটা হোক কৃষি বা মাছ চাষ বা গরুর খামার করা, এই কিছু একটা কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে। কিন্তু যারা গ্রাম থেকে শহরে চলে আসে তারাই দেখা যায় কাজ খুঁজে না পেয়ে বেকারত্বের চাপটা সেখানে বেশি হয়ে যায় এবং সাথে সাথে জনসংখ্যার চাপটাও কিন্তু বেশি হয়ে যায়। এখন যারা পাশ করছেন বা এক্ষেত্রে কি কাজ করা উচিত না যে গ্রামাঞ্চলে যদি কোনো শিল্প স্থাপন করে সেক্ষেত্রে শহর থেকে বেকারত্ব এবং জনসংখ্যার চাপটাও কমানো যায়, সাথে সাথে গ্রামের উন্নয়নটাও করা যায়? সুন্দর উত্তর দিয়েছ যে আমি চিন্তা করছি, তাই না? তোমার সব বন্ধুরা কি চিন্তা করছে না? সব বন্ধুদের চিন্তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির বিভাগের একজন প্রাণ পুরুষ এখন অধ্যাপক ইউনুস, ওনার সাথে আরো টিচাররা ছিল না, তারা কি গ্রামীণ ব্যাংক করেছে? সো ব্যক্তির উদ্যোগ বিশ্ব অর্থনীতির উন্নয়নে, ব্যক্তির নিজস্ব উদ্যোগ সবসময় কিন্তু থাকবে এবং অর্থনৈতিক বিকাশে, দারিদ্র্য বিমোচনে ব্যক্তির স্ব-উদ্যোগ কিন্তু ইতিহাসে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। তার মাধ্যমে কিন্তু তুমি ডিফারেন্স করবে নিজেকে।
স্যার যেটা বলেছিলেন যে শুধু শিক্ষা থাকলেই হয় না, আ পারসন শুড নো হাউ টু প্রেজেন্ট হিমসেলফ। কিন্তু আমাদের বাংলাদেশে কি এরকম মানে যথেষ্ট ইনস্টিটিউশন আছে যেখানে মানে একটা গ্র্যাজুয়েটকে শেখানো হবে দ্যাট একটা তুমি যদি 1000 মানুষের মধ্যে থাকো বা 100 মানুষের মধ্যেই থাকো, হাউ টু প্রেজেন্ট ইয়োরসেলফ? এরকম কেন কোনো ইনস্টিটিউশন নাই আমাদের দেশে যেখানে আই মিন we can learn how to present ourselves in front of others? প্রশ্নটা কিন্তু আপনাকে। এতদিন পর্যন্ত এমনকি সরকারি বিশ্ববিদ্যালয়, ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট সহ ছিল প্লেসমেন্ট অফ ফিস অ্যান্ড আদার্স। এটাকে কিন্তু আমার মনে হয় যে একটু আপনিও জয়েন করতে পারেন। এটাকে কিন্তু এক্সপান্ড করা উচিত টুয়ার্ডস ক্যারিয়ার কাউন্সেলিং। Career counseling is not only placement or organizing internship. How you present yourself, how you carry yourself, how you put yourself, how you posture yourself, how do you behave yourself. এগুলো আমি যতদূর জানি 1-2টি বেসরকারি বিশ্ববিদ্যালয় একটু চিন্তা ভাবনা করা শুরু করেছে, হাউ টু এক্সপান্ড দ্য রোল অফ দ্য ক্যারিয়ার কাউন্সিলর অর দ্য প্রফেশনাল কাউন্সিলর, এদেরকে একটু এক্সপান্ড করা যায়। কিন্তু যে কোনো ভালো প্রতিষ্ঠান এটা ম্যান্ডেটরি যে একটা থাকবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাস। আচ্ছা, তুমি কিছু বলতে চাচ্ছিলে না? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে 13তম জাতিসংঘের যে প্রোগ্রামটা হয় সেখানে উনি বলেছিলেন যে আমাদের বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের আয়ের 70% চলে যায় তাদের খাদ্যের প্রতি। তো সেখানে যদি আমাদের কোনো স্টুডেন্টরা তারা খুব হাই লেভেলের লেখাপড়া করে বাট তাদের কিন্তু ইকোনমিক্যাল একটা প্রবলেম থেকেই যাচ্ছে, সেখানে কি সরকার পক্ষ কি কোনো হেল্প করছে যে একটা নতুন এন্টারপ্রেনার বাড়ুক বা তাকে খুব কম সুদে ঋণ দেওয়া হোক বা তাকে মানে এনকারেজ করার জন্য কোনো একটা প্রোগ্রাম চালু করা উচিত? সরকার কি এই টাইপের কোনো কাজ করছে? কিছুদিন আগে দেখেছি যে বিশ্ব সক্ষমতা সূচকে বাংলাদেশ আরো 4 ধাপ পিছিয়ে গেছে। তার মূল কিছু কারণ ছিল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কারণ, রাজনৈতিক অস্থিতিশীলতা বা এই ধরনের কিছু কারণ। তো সরকারের পক্ষ থেকে শুধুমাত্র ঋণ দেওয়াটা কিন্তু না, তার সঙ্গে যে একটা ব্যবসা করার যে পরিবেশটা, সেই পরিবেশটাকে তৈরি করার চেষ্টা করা হয়েছে এখন পর্যন্ত। আমরা দুটোই খুব ভ্যালিড কোয়েশ্চেন, একটা হলো ফাইন্যান্সিং আর একটা হলো এনভায়রনমেন্ট। দুটোতেই আমরা ফেরত আসবো ছোট্ট একটা বিরতি নিয়ে। প্রিয় দর্শক, আমাদের আলাপ জমে হচ্ছে, থাকুন আমাদের সাথে। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা ফেরত আসছি। সময়েরই সাথে ছুটে চলেছি আগামীর সন্ধানে। এসো হাতে রাখি হাত, যতই বাধা থাক। এসো হাতে রাখি হাত, যতই বাধা থাক। সাজানো স্বপ্নের দেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ। মনের উঠোনে স্বপ্ন
সুন্দর একটি দেশ এগিয়ে নিয়ে যায় তারুণ্য, সাজাবো স্বপ্নের দেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ। প্রিয় দর্শক, ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। আপনারা দেখেছেন প্রতি অনুষ্ঠানে কিন্তু আমরা ঢাকার বাইরে গিয়ে কিছু তরুণ তরুণীর সাথে কথা বলি এবং যে বিষয় নিয়ে আমরা কথা বলছি আমরা একটু তাদের মতামতটাও সবসময় একটু শুনবার চেষ্টা করি। এবার একটু তাই করি, চলুন। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা যদি হয় সেটা বেকারত্ব। রাজনীতির সমস্যা আমাদের দেশে আছে, কিন্তু সেটা একটা সেক্টর, সেই সেক্টর বাদ দিলে আমরা মোটামুটি চলতে পারি বা অন্যান্য কাজ করতে পারি। কিন্তু বেকারত্ব এমন একটা সমস্যা যেটা সব সেক্টরেই ইফেক্ট ফেলতেছে, মানে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল আমরা সবাই কম বেশি এই বেকারত্বের সমস্যা দিয়ে ভুক্তভোগী আর কি। একটা ছেলে যখন পড়াশোনা করতেছে, চাকরি বাকরি পাচ্ছে না, তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না, তখন সে দেখা যাচ্ছে যে সন্ত্রাসে লিপ্ত হচ্ছে বা অন্যান্য কাজে এটা আর্থিক সংকটের সৃষ্টি হচ্ছে, তার অর্থ উপার্জনের জন্য সে বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত হচ্ছে। ফ্রাস্ট্রেশন থেকে সে নেশা করতেছে, নেশায় লিপ্ত হচ্ছে, ফ্রাস্ট্রেশন থেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। আমাদের দেশের যে পড়াশোনার মান, সেটা জনগণের যে পড়াশোনার মান, সেটা অটোমেটিকলি নিচে চলে আসতেছে। মনে করেন আমি আমার পড়াশোনা শেষ করে যদি আমি চাকরি না পাই, তখন অবশ্যই আমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে, আমার মধ্যে একটা খারাপ ইমোশন কাজ করবে যে আমি পড়াশোনা শেষ করে বসে আছি, আমি কাজ করতে পারতেছি না, আমার জীবনটাকে, আমার ফ্যামিলিকে আমি হেল্প করতে পারতেছি না, তখন সে অবশ্যই খাবারের দিকে দাবিতে হবে। যতটা দেখা যাচ্ছে হায়ার শিক্ষিত হয়েছে, কিন্তু সেই অনুযায়ী তাদের চাকরি হচ্ছে না, বা পরিবার থেকে দেখা যায় শিক্ষিত হওয়ার পর তাদের ছেলেমেয়েদের কোনো সাপোর্টও করছে না বাবা মারা শিক্ষিত হওয়ার পরে, তখন তারা বিভিন্ন হতাশায় ভোগার পরে বিভিন্ন নেশায় বা কুঅভ্যাসে চিন্তায় রাজধানী বিভিন্নভাবে জড়িয়ে পড়ে, তারা একদম এক হিসেবে সমাজের শত্রু হয়ে যায়। আমাদের যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের লেখাপড়া শেষ করার পরে আমরা যেভাবে লেখাপড়া করি, যে স্টেজ লেখাপড়া করি, আমাদের সরকার, আমরা চাচ্ছি যেভাবে আমাদের লেখাপড়া শেষ করার পরে আমার জানি যোগ্যতা অনুসারে আমাদের কোনো চাকরি বাকরি দেওয়া হোক, এটা আমাদের সবচেয়ে বড় দাবি, এবং যার মাধ্যমে আমাদের কোনো ছেলে লেখাপড়া করা শেষ করার পরে বেকার বসে না থাকে। যদি মামা চাচার জোর থাকে তাহলে আমি আশা করতে পারি যে হ্যাঁ, আমার একটা চাকরি হবে। আর রেজাল্টের জন্য বা আমার সার্টিফিকেট দিয়ে চাকরি পাবো বা কোনো একটা জায়গায় ইনভলভ হবো, ব্যবসা করব, সেটার আসলে কোনো ইয়ে নেই। আমি যদি ছোটোখাটো কোনো ব্যবসাও শুরু করতে চাই, সেটার জন্য কোনো টেকনিক্যাল সাপোর্টও পাবো না, ফিনান্সিয়াল সাপোর্টও ব্যাঙ্কগুলো থেকে পাবো না, আমার হাত পা বাঁধা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সামনে ঢাকার বাইরের কিছু তরুণ তরুণীর বেকারত্ব, কর্মসংস্থান নিয়ে তাদের চিন্তাভাবনা তুলে ধরলাম। মূল আলোচনা আবার ফেরত আসি। মামুন ভাই, আমরা বিরতির আগে আমাদের একজন তরুণ বন্ধু বলছিল একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, যে ধরেন আপনি শুরুতে যেটা এনকারেজ করছিলেন, আপাও এনকারেজ করছিলেন যে এমপ্লয়ার হওয়া, নিজে সংস্থান করা। এখন একটা প্রশ্ন চলে আসে, ধরেন একটা শিক্ষিত যুবক যার কোনো কোলাটেরাল নাই, এখনও যদি ব্যাংকে যায়, মাইক্রো ক্রেডিটের কথা বাদ দিলাম, সেটা ধরেন অন্য একটা পার্সপেক্টিভে হয়, তো সেখানে আপনিও যদি দেখেন একটা ওয়েল কোয়ালিফাইড MBA করেছে ভালো একটা জায়গা থেকে, কিন্তু তার কোনো কোলাটেরাল নাই, সে কতটুকু একটা আশা করতে পারে যে একটা ব্যাংক তার পাশে দাঁড়াবে? এখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এবং নীতি নির্ধারকরা একটা ভালো কাজ করছেন। আপনারা হয়তো দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের কথা নাম শুনে থাকতে পারেন। এগুলো কিন্তু অনেক কিছু কিন্তু বাংলাদেশ সরকার এবং সুশীল সমাজ এবং নীতি নির্ধারক এবং দাতা গোষ্ঠী সবাই মিলে একটা চেষ্টা করছে। এখন কিন্তু ইকোনমির বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোকে একটু ক্যাপচার করার চেষ্টা করছে, যেমন যারা হায়ার লোন, মাঝারি লোন, ছোট লোন, তো যে এনজিওগুলো কিংবা মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন তাদেরকে আনা হচ্ছে একটা লেভেলে, তারাও আবার গ্র্যাজুয়েশন প্রসেসকে সাপোর্ট করার চেষ্টা করছে। কমার্শিয়াল ব্যাংক যাচ্ছে, তারপরে উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, ওগুলো কিন্তু লিঙ্ক করার চেষ্টা করছে। সো এখন বোধহয় ফিনান্সিংটা যদি কোনো প্রপোজাল নিয়ে যাওয়া যায় এবং যদি সত্যিকার বিজনেস প্রপোজালটা যদি অ্যাকসেপ্টেবল হয়, মারাত্মক সমস্যা আমার মনে হচ্ছে না। আমি জানি না ওনার অভিজ্ঞতা ভাই যে কথাটা ধরেন, আর সক্ষমতার যে ব্যাপারটি এক লাইনে আমি বলতে চাই, সক্ষমতায় 4 ধাপ পিছালো কি আগালো, সেটা থেকে বড় কথা বিজনেসকে কে নাড়ে, সেই কার্ল মার্কসের সময় থেকে এখন পর্যন্ত সেটা হচ্ছে প্রফিটেবিলিটি। আমি ওয়েদার আই ক্যান মেক মানি আউট অফ দ্য সিচুয়েশন। একটা কারণ হচ্ছে আমরা মানি মেকিংটা আস্তে আস্তে একটু টাফ হচ্ছে বিশ্বায়নের জন্য। সো আমাদের আগের যোগ্যতায় আগে লোক কম ছিল, উদ্যোক্তা হলেই হয়ে যেত, এখন আর একই কৌশলে টাকা বানানো যায় না।
সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের দক্ষতা বৃদ্ধি না করি, একই শুরুতেই আলোচনা যেটা বলেছিলাম, আমরা যদি বিশ্বায়নের সাথে পাল্লা দিয়ে চলার জন্য চেষ্টা না করি, তাহলে আমাদের সক্ষমতা আরো পিছাবে। এটা শুধুমাত্র রাজনীতি ব্যাপারটা না, ইস্যুটা হচ্ছে আমাদের নিজেদের কম্পিটিশন। আমি একটু ওদের হয়ে আপনাকে বলি, ধরেন একটা ফ্রেশ গ্র্যাজুয়েট, তার বিজনেস প্রপোজাল আপনাদের মনে হলো ভায়াবল, কিন্তু তার কিন্তু কোনো এখনো বুক অফ অ্যাকাউন্টস, ক্যাশ বুক কিছু নাই। সে যে আপনার ওখানে আসলো, সে ধরেন 10 লক্ষ টাকায় চাইলো, তো সে কি আশা করতে পারে প্রপোজালটা আপনার ভায়াবল মনে হয় যে এই জিনিসটা বিক্রি হবে? আপনাদেরও তো একটা মার্কেটের আপনাদের রিডিং থাকে, তাহলে কি এখানকার যারা তারা কি আশা করতে পারে? প্রথমে 10 লক্ষ দিবে না, প্রথমে 2 লক্ষ দিবে, 2 লক্ষ দিয়ে দেখবে যে কেমন করছেন, তারপরে 5 লক্ষতে যাবে, 5 লক্ষ থেকে 7 লক্ষ যাবে। প্রথমে কিন্তু তোমরা কি এনকারেজ এন্টারপ্রেনারশিপ দেবে। এখানে আবার আমার মনে হয় আরেকটা পয়েন্টও এসছে, এটা এমপ্লয়মেন্টেও আসছে আর ব্যবসাতেও আসছে। একটা এমপ্লয়ার যখন কেউ আসে, মাস্টার্স পাস করে আসে, আর চায় কিন্তু এক্সপিরিয়েন্স, যতটা ডিগ্রিকে কোয়ালিফিকেশন দেয়, এক্সপিরিয়েন্সও দেয়। আর আমি দেখি যে ন্যাচারালি একজন যে মাস্টার্স পাস করে এসছে, ও এক্সপিরিয়েন্স গেইন করবে কেমন করে, ওকে সুযোগ না দিলে। তা আমার এখানে অ্যাডভাইস হয় যে আপনারা যখন স্টুডেন্ট লাইফে 3 মাসের কোথাও একটা যদি চান্স পান, কারো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হবার জন্য, কোনো ট্রান্সলেটর হবার জন্য, কম্পিউটার কিছু করবার জন্য 3 মাস 4 মাস করে করে কাজ করে করে ওটা আপনার সিভিতে লিখে রাখতে পারবেন যে আমি 3 মাস ওখানে কাজ করেছিলাম, 4 মাস ওখানে প্রোগ্রামিং করেছিলাম। তো ওটা অনেক বিরাট একটা কোয়ালিফিকেশন। কিন্তু আমি যেটা তোমরা শুনলে যে ধরো 1 লাখ 2 লাখ হলো একটা সিট ক্যাপিটাল দেওয়া হবে, এতে তোমরা কতজন এনকারেজ, বা মাউন্ট ভাইয়ের প্রথম কথায় যাই, কতজন তোমাদের মধ্যে চিন্তা ভাবনা করতে পারে যে না আমি নিজের কিছু করব? আচ্ছা তুমি বলো। ভেরি গুড। আমি তোমার কাছ থেকে শুনছি, তুমি কিছু বলতে চাচ্ছিলে। হ্যাঁ, এখানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যেটা, যে আপনি যেটা একদম শুরুতে বলছিলেন যে আমরা যারা এমনি নর্মাল সাবজেক্টে পড়ছি ওদের একটা ঝোঁক থাকছে এমবিএ করার, বাট ইদানিং দেখা যাচ্ছে যে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, ইভেন যারা মেডিকেলে পড়ছে, ওনারা এমবিবিএস ডিগ্রিটা নেওয়ার পরেও দেখা যাচ্ছে যে ওনারা এমবিএর দিকে ঝুঁকছে। এটা আসলে কেন হচ্ছে? বিকজ আমরা দেখছি যে আমাদের যখন পেপার খুলছি, আমরা নিউজ পেপার, যে কোনো ধরনের জব রিকোয়ারমেন্টসে প্রথমেই বলছে যে এমবিএ মাস্ট বি থাকতে হবে। আমার মনে হচ্ছে যে সেটা এই কারণেই সবাই এমবিএর দিকে ঝুঁকছে। আর আমার মনে হচ্ছে যে একজন বেকারত্ব দূরীকরণের জন্য যে শুধু এখানে বিজনেস সেক্টরটা নট অল দিস, এখানে তো আরও দিকে আমরা আমাদের এটাকে ছড়িয়ে দিতে পারি। আমি কিন্তু কোথাও শুনি নাই যে এমবিএ ইজ এ মাস্ট। এটা তো আমরা নিজেরাই বলছি যে এক্সিকিউটিভ বানানোর শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে, উদ্যোক্তা বানানোর শিক্ষা চেষ্টা করতে হবে, তাই না? 1 2 হচ্ছে আমি জানি যখন বাংলাদেশে বিদ্যুৎ একটি বিরাট সমস্যা, তোমরা সবাই জানো, তাই না? আমরা বিদ্যুতের সরাসরি জিডিপিতে অবদান আছে, লেখাপড়ার উপর অবদান আছে, দক্ষ জনশক্তি গড়ার উপর অবদান আছে, অর্থনৈতিক উন্নয়নের উপর অবদান আছে। সেই ক্ষেত্রে আমরা যখন পাওয়ার প্ল্যান্টগুলো করছিল সরকার এবং বিদেশি যারা কন্ট্রাক্টর এসেছিল, ইরেক্টাররা, তারা কিন্তু বারবার খুঁজছিল যে শ্রমিকদের নিয়ে কাজ করার জন্য পাওয়ার ইঞ্জিনিয়ার যে বাংলাও কথা বলতে পারবে, আবার মেশিন ডিজাইনও বুঝবে, পাওয়ার প্ল্যান্টও বুঝবে। আমরা লোকে পাচ্ছিলাম না। এমন অবস্থা আসছে, লেট মি টেল ইউ, তোমাদের অনেকে হতাশ হবে, আমি হতাশ করতে চাই না, যে কয়েকদিন পরে ধাক্কা লাগবে বাজারে, দেখা যাবে আমি স্যার বিবিএ, আমি স্যার এমবিএ। বাট ভবিষ্যৎ কি? ফরওয়ার্ড লুকিং। আমরা এই যে বিশ্ব যে আর্থিক সংকট দেখা দিচ্ছে না সারা পৃথিবীতে, জাতি দেউলিয়া হয়ে যাচ্ছে, আইসল্যান্ডে তোমরা দেখেছো পত্রিকার। ভবিষ্যতে কি দরকার হবে? ভবিষ্যতে আমাদের বিপিও হবে, আমাদের অর্থনীতি কোন দিকে এগোতে হবে, ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট, আমাদের বিজনেস প্রসেস আউটসোর্সিং, আইটি আউটসোর্সিং, এগুলোর ক্ষেত্রে আমরা কি পড়ছি? তোমাদের নিজেরাই তোমরা কেন বিবিএ পড়তে চাও বলো? তোমরা ইঞ্জিনিয়ারিং কথা চিন্তা করছো না কেন? তোমরা স্বনিয়োজিত হচ্ছ না কেন? আমরা তো এখন অর্থায়নের ব্যাপার আস্তে আস্তে ইজি হচ্ছে। সো আমাদেরকে কিন্তু সেই বাক্স থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের কিন্তু আরো বেশি, এমনকি টিচারদেরও চিন্তা করতে হবে আমি কিভাবে আরেকজন প্রফেসর ইউনুস হতে পারি। শুধু অর্থনীতি পড়ালে হবে না। আমি একটু প্রাইভেট সেক্টর, বাংলাদেশের প্রাইভেট সেক্টর রিক্রুটমেন্ট পার্সপেক্টিভ একটা আপনার এটা শুনতে চাই। আমি ওনার উত্তরে বলি যে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারের খুব চাহিদা আছে, ইঞ্জিনিয়ার কোনোদিন বসে থাকে না। কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং পাশ করে আসছেন, ওনারা কয়েক বছর পরে উনি খালি ইঞ্জিনিয়ার থাকতে চাচ্ছেন, উনি একদম টপ ম্যানেজমেন্টে প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি হতে চাচ্ছেন। তো প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি খালি ইঞ্জিনিয়ারিং বুঝলে হবে না, তখন ওনাকে ম্যানেজমেন্টেরও দরকার। তখন গিয়ে ওনারা এমবিএ পাশ পড়েন, মানে ওটাকে কমপ্লিমেন্ট করবার জন্য। ইঞ্জিনিয়ারিং প্লাস ম্যানেজমেন্ট, মানে টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট বোথ স্কিল, একদম দিস ইজ ফর প্রমোশন, ফিউচার প্রমোশন। সবখানে এত কম্পিটিশন যে একটা আর্মির কর্নেলও মনে করছে যে নেক্সট লেভেলে এতজন
যে সেখানে হয়তো একটা এমবিএ আইবিএর এমবিএ হয়তো উইল মেক আ ডিফারেন্স। তো ওইটাও কিন্তু একটা সত্যি কথা যে অনেকে কিন্তু করছে নট বিকজ ওখান থেকে সরতে চাচ্ছে, যেখানে সেখানে রাইজ করার জন্য কিন্তু একটা বাড়তি ডিগ্রির প্রয়োজন আছে। হ্যাঁ প্লিজ। আজকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষ যে জনশক্তির কথা বললেন তার অধিকাংশ আর কি বাইরে চলে যেতে বেশি ইচ্ছুক। তারা মানে দেশের জন্য কি করছে সেটা না চিন্তা করে তারা চিন্তা করছে যে দেশ তাদেরকে কি দিতে পারছে। তো সেক্ষেত্রে এই মনোভাবকে মানে বদলানোর জন্য কি করা উচিত? এটা কিন্তু খুব ভ্যালিড একটা কোশ্চেন। মামুন, আপনি তো একটা লিডিং এমএসসি, এটা কেন ফেস করছে? আসলে এক্সিকিউটিভ সেক্টরে আমাদের প্রচুর সহকর্মীরা আসলে কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে। স্পেশালি দেখা যাচ্ছে নিউলি ম্যারিড কাপল কিংবা যাদের একটি বাচ্চা আছে ছোট, এইটার যত না বেশি অর্থনৈতিক নিরাপত্তার জড়িত সাথে জড়িত, তার থেকেও বেশি সামাজিক নিরাপত্তার সাথে জড়িত। আমরা বেশিরভাগই জিজ্ঞাসা করেছি যে আমাদের তো জীবন যেভাবে ইচ্ছা সেভাবে কেটে গেল, আমরা যখন বড় হয়েছি তখন এত প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না, এত টাকা পয়সার লেনদেন ছিল না। এখন দেখছি আমার সন্তান তার মেডিকেশন মানে সুশাসনের অভাব, হসপিটালে গেল অভিজ্ঞতা খুব খারাপ, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে গেলাম অভিজ্ঞতা খারাপ, আমি একটা পুলিশ স্টেশনে গেলাম অভিজ্ঞতা খুব খারাপ, আমার উপরে চাঁদাবাজি, এই বিভিন্ন কিছু মিলে যেটা আমি খারাপ ছিলাম ফাইন, আমার শিশুকে খারাপ রাখতে চাই না, আমাদের অভিজ্ঞতা যেটা দেখা গেছে। বাট আবার কিন্তু রিভার্সও হচ্ছে, যখন অর্থনীতি আস্তে যখন গতি ছিল, যেটা আমরা ভারতে দেখেছি, এখন কিন্তু প্রচুর ভারতীয় সামাজিক নিরাপত্তার ব্যাপারটা যেহেতু একটু ইমপ্রুভ করেছে ভারতে, আবার ফেরত আসছে। এমনকি চাইনিজরা, তোমরা জেনে থাকবে, প্রচুর চাইনিজ কিন্তু উত্তর আমেরিকা ছিল, ইউরোপে চলে গিয়েছিল, তারা কিন্তু আবার চলে আসছে ফেরত। তারা একটা ছোট্ট আউটসোর্সিং প্রতিষ্ঠান করছে কিংবা এডুকেশনাল ইনস্টিটিউশন করছে উইথ দ্য প্রাইভেট অফ এডুকেশন। এগুলো কিন্তু সামাজিক নিরাপত্তার একটি ব্যাপার, সুশাসনের একটি ব্যাপার, জবাবদিহিতার একটি ব্যাপার, প্রশাসনিক দক্ষতার একটি ব্যাপার। বাংলাদেশের বেকারত্ব সমস্যার সমাধানে কল সেন্টার কি ভূমিকা রাখতে পারে এবং কল সেন্টারে জব করতে হলে আমাদের কেমন দক্ষতার প্রয়োজন? আমরা নিজেরও দেখি এটার প্রচণ্ড আপসাইড আছে। এবং আমি একটু কথা বলছিলাম এটা বিদেশে এরকম একটি ইন্টারেস্টেড পার্টির সাথে, এবং আমি একটা জিনিস তাদেরকে বলেছি যে ইট ইজ এন ইস্যু অফ জাস্ট স্টার্টিং। এটা কিন্তু ফ্লাড গেট ওপেন করে দিবে আমি মনে করি। আমি জানি না আমার সহকর্মী সহযোদ্ধা ব্যবসায় প্রশাসনে উনি মুনির খসরু সাহেব কি মনে করেন। ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইমিং। এবং এটা করার জন্য আমাদের যেটা হচ্ছে, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা জিনিস কিন্তু ভালো, মানে তোমরা যারাই পড়ো, যারাই যাচ্ছে এখন, ইংরেজি এবং কম্পিউটারটা, ডেস্কটপ আর ল্যাপটপ হোয়াটএভার, এই জিনিসটা কিন্তু ডেভেলপ করেছে। এবং আমাদের শিক্ষকরা যারাই সরকারি প্রতিষ্ঠান থেকে গিয়ে আবার প্রাইভেট ইউনিভার্সিটি যোগ দিয়েছেন কিংবা যারাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আছেন, এই জিনিসটা ডেভেলপ করেছে। সো এটা মনে হচ্ছে শুধু কিছু অর্ডার পাওয়া, যে অর্ডারটা পাওয়ার জন্য সোর্সিং আর কি, অর্ডার সোর্সিং পাওয়ার জন্য আবার বাংলাদেশের একটা ইমেজ জড়িত, যে বাংলাদেশ পারবে কিনা, বাংলাদেশ আলটিমেটলি ডেলিভারি দিতে পারবে কিনা। সো আমাদের এক্সপোর্টে যে আমরা একটা ট্র্যাক রেকর্ড গড়ে তুলেছি, টাইমলি ডেলিভারি, রাজনৈতিক স্থিতিশীলতা একটা ব্যাপার, আমাদের রাজনৈতিক নেতৃত্বের একটা কমিটমেন্টের ব্যাপার, আমার মনে এসে যাবে। এবং এইটা মনে করি আমি নেক্সট লাইন অফ গ্রোথ ফর এ কান্ট্রি লাইক বাংলাদেশ। আইটি এবং ইংলিশ নলেজ, অলসো সিনসিয়ারিটি টু ডেলিভার অন টাইম। আচ্ছা আপা, আমি একটু পার্সপেক্টিভটা চেঞ্জ করি। একটা জিনিস আমরা দেখেছি আমাদের পিআরএসপি স্টাডিতে এসছে যে আমাদের যে বহির্মুখী যে জনশক্তি, এবং যার থেকে আমাদের রেমিটেন্সের মাউন্ট ভাই আরও ভালো জানবেন, একটা বিশাল ইনফ্লো আসে। এখন ধরেন 8 থেকে আমরা 8 লাখ আছে, আমরা ভাবছি 9 থেকে 10 লাখ খুব সত্তর ট্রানজিট করবে। তারপরে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিন্তু এখন প্রায় 3 কোটি লোক বেকার, যেটা যদি সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ না হয় 2015-এর মধ্যে ডাবল হয়ে যেতে পারে নাম্বারটা। তো এখানে একটা ডেলিকেট ব্যালেন্স, একদিকে আছে উই নিড ট্যালেন্ট ফর আওয়ার সেলভস, একটা ব্রেইন ড্রেন হচ্ছে, আবার দ্য সেম টাইম আমরা কিন্তু প্রপোর্শনেটলি সবাইকে অ্যাকোমোডেট করতে পারছি না। তো এখানে হাউ টু ড্র আ লাইন, যে কতটুকু বা স্ট্র্যাটেজিক্যালি কি চিন্তা করা উচিত আমাদের? যেটা পজিটিভ আবার আমি বলি, যারা আজকে থেকে 10 বছর আগে গেছেন বিদেশে, ওনারা এখন কিন্তু মার্কেটে আপগ্রেড শিখেছেন, ওনাদের স্কিলস বেশ ভালো স্কিল শিখেছেন। এখন ওনারা যারা যেতে পারেন ইউরোপে টু গো ইনটু হায়ার জবস, মানে দে হ্যাভ ইনাফ স্কিলস টু মিট দ্য মার্কেট অফ হায়ার জবস। সো মানে দেন তাদেরটা আবার নতুন দে উইল বি এ সাপ্লাই চেইন, যে যারা গেছেন আনস্কিল ও সেমি স্কিল, দে হ্যাভ লার্ন গুড স্কিলস and they are now very capable. They can go to Europe to meet the skills of a higher job. আমরা প্রায় অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি।
এবার চলুন একটু কুইজ পর্বে যায়। আপনাদের মনে আছে যে আমরা গত পর্বে কিন্তু একটা কুইজ দিয়েছিলাম, চলুন কুইজে যাই। কুইজ থেকে এখন আবার ফিরে এসে মূল আলোচনায়। আমরা 2015 সালে বাংলাদেশের কথা চিন্তা করে, কারণ সামনে একটা নির্বাচন আছে, মানুষের প্রত্যাশা আছে, আবার কিছুটা আমাদের ভয়ভীতিও আছে, সবকিছু মিলিয়ে একটা আশা করছি আমরা ভালো ভবিষ্যৎ দিকে এগোচ্ছি, সেই কথা মাথায় রেখে একটু 2015 দিকে আগাই। হ্যাঁ, 2015 সালে আমরা আমাদের ডিকশনারি থেকে অ্যাটলিস্ট দুইটা ওয়ার্ড ডিলিট করতে চাই, একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, একটা হচ্ছে কারাপশন। আমি দেখতে চাই যে সরকার এমন কিছু পলিসি মানে ডেভেলপ করে যেটা দিয়ে ইনভেস্টমেন্ট ফিউচার আর অনেক ইজি হয়ে যায়, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি প্রমোট করতে চাই। হ্যাঁ, তুমি 2015 সালের মধ্যে আমি বাংলাদেশকে দেখতে চাই যে আমাদের মধ্যে দেশপ্রেমটা আর আমাদের বিবেকের উন্নয়ন ঘটুক, এবং সেই সাথে আমাদের আনএমপ্লয়মেন্টের যে সমস্যাটা আছে আর করাপশন আর আমাদের জবাবদিহিতা, এই জিনিস করাপশন আর আনএমপ্লয়মেন্ট এই দুইটা কমে যাক, আর আমাদের মধ্যে জবাবদিহিতা এগুলোর আরো ক্ষেত্র বেড়ে যাবে। না, খুবই ভালো। মানে দেশপ্রেম, বিবেক, জবাবদিহিতা, এই তিনটা থাকলে কিন্তু আজকে এত সমস্যা থাকতো না। হ্যাঁ, যদি আমাদের বিবেক ঠিক থাকে তাহলে তোমার মতো জ্ঞান বুদ্ধি যদি যাদের থাকার দরকার থাকতো, আজকে আমাদের ডিসকাশনের দরকার ছিল না। আমি 2015 সালে বাংলাদেশকে একটি জব সিকিউরিটি এরকম একটা কান্ট্রি হিসেবে দেখতে চাই, যেখানে আমাদের জবের একটা প্রপার সিকিউরিটি থাকবে অন্যান্য দেশের মতো, আর আমরা এখানে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব না করেও বাংলাদেশি কোনো কোম্পানিতে সেরকম পরিবেশে চাকরি করতে পারি। একটু আপনাদেরটা শুনতে চাই যে আপা, প্রথমে আপনাকে দিয়ে যে দেখলেন তো হোয়াট ইজ देयर এক্সপেকটেশন অফ 2015, এখন আপনি বলেন। আপা, গুড এক্সপেকটেশনস, ইজ ইট রিয়েলিস্টিক? হ্যাঁ, ভেরি রিয়েলিস্টিক, খুব গুড এক্সপেকটেশনস। আপনারা যে আশা করছেন আমরাও সেটাই আশা করি যে 2015 পর্যন্ত আমরা অনেক কিছু এগিয়ে যাব, অনেক কিছু অর্জন করতে পারবো। মামুন ভাই, একটু আপনার কাছে আসি। না, এটা তো খুবই এনকারেজিং। মিসেস রোকেয়া আফজাল রহমান যেটি বললেন, আমি এটা বলতে চাচ্ছিলাম যে গ্রামীণ অর্থনীতিতে কিন্তু এখন ব্যাপক প্রণোদনা সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি অর্থনীতিতে কৃষি যদিও শুধুমাত্র জিডিপিতে আমাদের হচ্ছে 20% মতো, কিন্তু কর্মসংস্থান কিন্তু কৃষিতে নিয়োজিত কর্মসংস্থান কিন্তু রয়েছে কর্মী বাহিনী প্রায় 50% উপরে। সো কৃষির বাণিজ্যিকায়ন, কৃষির আধুনিকায়ন কিন্তু নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। প্লাস হচ্ছে ক্ষুদ্র ঋণ, সেটা কর্মসংস্থান সৃষ্টি করবে। গ্রামীণ অর্থনীতি অ্যাজ এ হোল যদি একটা প্রণোদিত হয়, এনকারেজড হয়, সেখানে তো আবার রিভার্স ইঞ্জিনিয়ারিংও শুরু হতে পারে, যে মানুষ আবার ওখানে যাবে, ওখানে হসপিটাল করবে, স্কুল করবে। আমি আরেকটা জিনিস বলতে চাই যে শিক্ষা বেসরকারীকরণের সাথে সাথে শিক্ষাও কিন্তু একটা বিরাট কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। যেমন প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, যেটা আমরা দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, সেক্ষেত্রে কিন্তু যেমন আমরা আধুনিকায়নের কথা বলছি, সেক্ষেত্রেও কিন্তু বেসরকারি এবং ব্যক্তির উদ্যোগ, ব্যক্তির সন্নিবেশন বিরাট একটি কাজ করতে পারে। সেরকম চিকিৎসা ব্যবস্থা বিরাট কাজ করতে পারে। সেলফ এমপ্লয়মেন্ট তো শুধু মানে ব্যবসা করা না, টেকনিক্যাল বিজনেসও করা যেতে পারে, সাপ্লাই, ম্যানুফ্যাকচারিং, স্মল ম্যানুফ্যাকচারিং। আমি কিন্তু বেশ আশাবাদী, এবং আমরা কিন্তু অলরেডি প্রেশার ফিল করছি, হ্যাভিং সেড অল দিস থিং, যে ভালো লোক কিন্তু পাচ্ছি না। প্রিয় দর্শক, আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে, এবং একদিকে যেন আমরা বেকারত্ব, সেটা নিয়ে আমাদের তরুণ তরুণীদের চিন্তাভাবনা, আমাদের দুই আমন্ত্রিত অতিথি তাদের নিজস্ব মতামত শুনলাম। এটাও কিন্তু সত্যি যে সার্বিক একটা সামাজিক রাজনৈতিক পরিবর্তন ছাড়া কিন্তু এগুলো হবে না, এবং এর ধারাবাহিকতায় কিন্তু আমাদের একটা পর্ব থাকবে রাজনীতি, গণতন্ত্র এবং আমাদের তরুণ প্রজন্মের চিন্তাভাবনা, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে জড়িত, আলাদা করে দেখার কিন্তু কোনো স্কোপ নাই। আমরা আশা করব যারা নীতি নির্ধারক আছেন, যারা রিক্রুটার আছেন, যারা এই অনুষ্ঠানটা দেখেছেন, আমাদের এই আলোচনার আলোকে তারাও একটু চিন্তা করবেন কীভাবে এই ইয়াঙ্গার জেনারেশনকে আরও ইন্সপায়ার করা যায়। যিনি একটা ব্যাংকার, তিনি যেন একটু চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা কোয়ালিফাইড ছেলে মেয়ে আসলে আমি কিভাবে তাকে হেল্প করতে পারি। যিনি একটা রিক্রুটার, হয়তো দেশের বাইরে কাউকে রিক্রুট করছেন, উনি একটু চিন্তা করবেন আগে দেখি দেশের ভিতরে কেউ আছে কিনা, কারণ বাঙালিদের তুলতে কিন্তু বাঙালিকেই লাগবে। এই রিয়ালাইজেশনটা কিন্তু আমাদের খুব দরকার। এই সবসময় ওই বহির্মুখী যে আমাদের প্রবণতা, একটা কোনো সমস্যা হলে রাষ্ট্রীয় আমাদের যে যারা অ্যাম্বাসেডার আছে কাছাকাছি দৌড় দেওয়া, একটা কোনো সমস্যা হলে বহির্মুখী, এটাতেই কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে।
আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। আমরা আশা করব আমাদের তরুণ প্রজন্ম সেই সমস্যার সমাধানের পথিকৃৎ হবে। এই আশা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। আগামী আমার বাংলাদেশ দেখার জন্য রইল আমন্ত্রণ। শুভরাত্রি। সকাল দুপুর সন্ধ্যা কি রাত সৃষ্টির কোনো টানে বিলিয়ে দেব এই হৃদয়টাকে নতুনের আহ্বানে। সুন্দর একটি দেশ এগিয়ে নিয়ে যায় তারুণ্য, সাজাবো স্বপ্নের দেশ। আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ।